ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে জাপানের পেপারটি রয়েছে অর্থাৎ ডিএসসি B3, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে কিন্তু দ্রুত খাতায় নোট ডাউন করতে থাকো। অলরেডি তোমরা এক্সামের রুটিন পেয়ে গেছো, তাই এক্সামের রুটিন অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। এছাড়া তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও এবং বাকি পেপারগুলোরও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা সকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করতে। প্রশ্নটা হচ্ছে 1930-40 দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানেও এই প্রশ্নটা দিয়েছি, তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও অ্যান্সারটি। এবার আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। 1920-এর দশকে জাপানে গণতন্ত্র ও উদারপন্থার কিছু লক্ষণ দেখা দিলেও 1930-এর দশকে সেগুলিকে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একদিকে অসামরিক নেতাদের দুর্নীতি, অযোগ্যতা এবং বড় শিল্পপতিদের ওপর নির্ভরশীলতা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। অন্যদিকে দেশের জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ও বাসস্থানের অভাব, রপ্তানি কমে যাওয়া, এই অভ্যন্তরীণ সমস্যাগুলো তখন তীব্র হয়। জাপান বুঝতে পারে যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা তাদের পক্ষে কার্যকর নয়, তাই তারা মনে করে বল প্রয়োগের মাধ্যমে বিদেশি বাজার দখল করাই উত্তম। এসব কারণেই জাপান ধীরে ধীরে ফ্যাসিবাদের দিকে ঝুঁকে পড়ে। সংসদীয় শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গিয়ে সেনাবাহিনীর দেশপ্রেম, রাজভক্তি, শৃঙ্খলা ও আগ্রাসী পররাষ্ট্রনীতিকে সমর্থন করতে শুরু করে। এইভাবেই 1930-এর দশকে জাপানের সামরিকতন্ত্র মাথাচড়া দিয়ে ওঠে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। জাপানের তৎকালীন নেতৃত্ব দেশের ভবিষ্যৎ নির্ধারণের ব্যর্থ হয়। মেইজি যুগের নেতারা পাশ্চাত্য প্রযুক্তির মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ হওয়ার পর কী করা উচিত তা নিয়ে তারা দ্বিধায় ছিলেন। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নেতারা বিশ্বাস করতেন জাপানের ভবিষ্যৎ গড়ে উঠবে সামরিক শক্তি ও সাম্রাজ্য বিস্তারের ওপর। বিপরীতে কিছু রাজনীতিক ও ব্যবসায়ী মনে করতেন এই পথ বিপজ্জনক এবং শিল্পায়নের দিকেই মনোযোগ দেওয়া উচিত। মেইজি সংবিধানে এসব মতবিরোধ মেটানোর কোনো কার্যকর পদ্ধতি ছিল না। ডায়েট, আমলাতন্ত্র এবং সেনাবাহিনী তিনটি ভাগই স্বাধীন ছিল, যার ফলে সংকটের সময়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়তো। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি কিন্তু তোমাদের PDF আকারে সমস্ত পেপারের নোটস দিয়ে দেবো। ঠিক আছে? অবশ্যই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে রাখলাম। তারপর প্যারাটি দেখো কী রয়েছে। গণতান্ত্রিক চর্চার কিছু রূপ যেমন সামাজিক মুক্তি, শিক্ষার প্রসার ও সংসদীয় রাজনীতি জাপানে থাকলেও মেইজি সংবিধান সেগুলির বিকাশে বাধা সৃষ্টি করেছিল। এখানে গণতান্ত্রিক চেতনা বাড়লে তা জাতীয়তাবাদ বিরোধী বলেই ধরা হতো। 1920-এর দশকে রাজনৈতিক দলগুলির ক্ষমতা কিছুটা বাড়লেও এর পাশাপাশি পুলিশের দমননীতি, সামরিক হস্তক্ষেপ, রাজনৈতিক প্রচার এবং সমাজে পরিবর্তন, এসব মিলিয়ে 1930-এর দশকে এক নতুন পরিবেশ তৈরি হয়। নেতারা যখন সংকট সামলাতে ব্যর্থ হন তখন উচ্চবর্গের ক্ষমতার ভারসাম্য বদলে যায় এবং জাপান ধীরে ধীরে সামরিক রাষ্ট্রে পরিণত হয়। এর জন্য জাপানি সমাজও আংশিক দায়ী, কারণ তখন সেখানে শক্তিশালী গণতান্ত্রিক চেতনার অভাব ছিল। তারপরে দেখো কী রয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক নানা কারণে যখন সামরিকতন্ত্রের পথ তৈরি হচ্ছিল তখন 1932 সালে লিটন কমিশনের রিপোর্টে জাপানকে আগ্রাসী দেশ হিসেবে চিহ্নিত করা হয়। জাতিসংঘ এই রিপোর্ট মেনে নেওয়ায় জাপান 1933 সালে লীগ ছাড়ে। এরপর জাপানি সেনাবাহিনী মাঞ্চুরিয়া থেকে আগ্রাসন চালিয়ে জোহাল প্রদেশেও দখল করে নেয়। জাপানের ওয়াকাতারুক মন্ত্রিসভা সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই করতে পারেনি, বরং অনেকেই এই আগ্রাসন সমর্থন করেছিল। প্রধানমন্ত্রী অবশ্য এর বিরোধিতা করেছিলেন এবং চীনের প্রেসিডেন্ট চিয়াং কাইশেকের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করেন, কিন্তু সেনাবাহিনীর প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে 1932 সালে 15 মে উগ্র জাতীয়তাবাদীরা প্রধানমন্ত্রী ইনুকাই ও তার কয়েকজন মন্ত্রীকে হত্যা করে। তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ও আগ্রাসনকে একমাত্র পথ বলে মনে করত। পরবর্তী প্যারাগ্রাফে কী রয়েছে।
1932 সালের মে মাসে ইনুকাইয়ের মৃত্যুর পর অ্যাডমিরাল সাইটো প্রধানমন্ত্রী হন। তিনি রক্ষণশীল ও কিছুটা উদার ছিলেন, তবে তার মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন যুদ্ধমন্ত্রী জেনারেল আরাকি। তার সহযোগী জেনারেল মাজাকি ছিলেন সেনাবাহিনীর প্রশিক্ষণ বিভাগের প্রধান। তখন সেনাবাহিনীর দুটি প্রধান গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, মাজাকির নেতৃত্বে কোডাহা এবং তার বিরোধী টোসেইহা। 1932 থেকে 1936 সাল পর্যন্ত তারা ক্ষমতার জন্য লড়াই করে, যদিও দুই গোষ্ঠী সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে সেনাবাহিনীর আধিপত্য চেয়েছিল। মাঞ্চুরিয়ার ঘটনার পর লিটন কমিশনের রিপোর্টে আন্তর্জাতিক মহলে জাপানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই পশ্চিমা দেশগুলো জাপানকে নাৎসি জার্মানি বা ফ্যাসিস্ট ইতালির মতো দেখতে শুরু করে। সামরিক শাসনের আরেকটি দিক ছিল উগ্র জাতীয়তাবাদী অসামরিক গোষ্ঠীর উত্থান। সাতসুমা বিদ্রোহের পর থেকে এই গোষ্ঠীগুলো গড়ে ওঠে, তবে 1930 ও 40-এর দশকে এদের সংখ্যা ও প্রভাব বাড়ে। এরা সম্রাটের প্রতি আনুগত্য, সমাজের শৃঙ্খলা এবং এশিয়ার পশ্চিমাদের প্রভাব দূর করার পক্ষে ছিল। তারা মনে করত রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের সরিয়ে ফেলা ন্যায্য কাজ। কিটা ইক্কি নামের এক চিন্তাবিদ জাতীয়তাবাদ ও মার্ক্সীয় মতবাদের সংমিশ্রণে চরম জাতীয় সমাজতন্ত্রের ধারণা দেন। তারপর দেখো কি রয়েছে। 1936 সালের 26শে ফেব্রুয়ারি টোকিওতে ভয়াবহ এক সামরিক অভ্যুত্থান ঘটে। প্রথম ডিভিশনের কিছু তরুণ অফিসার প্রায় 1400 সেনা নিয়ে সরকারি দপ্তরে হামলা চালায় এবং কয়েকজন মন্ত্রী ও রাজপরিবারের সদস্যদের হত্যা করে। তারা টানা 3 দিন টোকিও অবরোধ করে রাখে এবং সরকারি ভবনগুলিতে আক্রমণ চালায়। তারা সিংহাসনের শত্রুরা নিপাত যাক এই স্লোগান তোলে। 28শে ফেব্রুয়ারি তাদের বিদ্রোহী ঘোষণা করে সেনাবাহিনীর জন্য অংশ দিয়ে বিদ্রোহ দমন করা হয়। এই সময়কার সামরিক শাসনে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র, দলাদলি এবং বামপন্থীদের দমন ছিল সাধারণ বিষয়। 1932 সালে প্রায় 1500 বামপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়। সমাজতান্ত্রিক লেখক কোবায়াশি টাকিজি পুলিশ হেফাজতে নিহত হন। বিদ্যালয়ে বামপন্থী ভাবধারার বদলে শিন্তো ধর্ম ও পৌরাণিক কাহিনী শেখানো হয়। এই সময় উদারপন্থীরাও নিপীড়নের শিকার হন। 1933 থেকে 37 সালের মধ্যে বহু গবেষক ও পণ্ডিতকে পদত্যাগ করতে হয় বা তাদের রচনা বাতিল করা হয়। কিয়োটো বিশ্ববিদ্যালয়ে এক খ্যাতনামা অর্থনীতিবিদকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় জেলে রাখা হয়। 1935 সালে পণ্ডিত মিনোবু সম্রাটকে ধর্মীয় না ভেবে প্রথাগত রাষ্ট্রনায়ক হিসাবে দেখায়। এর জন্য তিনি হামলার শিকার হন এবং সমাজ ও শিক্ষা জগৎ থেকে নির্বাসিত হন। এমনকি সম্রাট নিজেও সমালোচনার হাত থেকে রেহাই পাননি, কারণ তিনি বিজ্ঞান গবেষণায় সময় দিতেন। রিচার্ড স্টোরি যথার্থই বলেছিলেন, অন্ধকারাচ্ছন্ন কালো উপত্যকার কালো ছায়া সর্বত্র ঘনিয়ে আসছে। তারপর দেখো 26শে ফেব্রুয়ারি বিদ্রোহ ব্যর্থ হলেও তারা ওকাদা মন্ত্রিসভা পদত্যাগ করে। এরপর হিরোতো কোকির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। তিনি অসামরিক কূটনীতিবিদ ছিলেন, কিন্তু সেনাবাহিনীর প্রভাব এখানেও ছিল। কেবল 4 জন অসামরিক ব্যক্তি মন্ত্রিসভায় জায়গা পান। শুরু থেকেই সামরিক কর্মকর্তারা বিভিন্ন নিয়োগে বাধা দিতে থাকেন। এই সরকারের অন্যতম সিদ্ধান্ত ছিল সেনা ও নৌমন্ত্রীরা কেবল কর্মরত জেনারেল ও অ্যাডমিরালদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে। এতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও জোরদার হয়। একই সময়ে নাৎসি জার্মানি ও ফ্যাসিস্ট ইতালির সঙ্গে চুক্তি হয় এবং সামরিক খাতে অনেক ব্যয় বেড়ে যায়। ফলে জাপান একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়। হায়াশি সরকারও সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করে ও কঠোর আইন প্রণয়ন করে, যাতে বিপজ্জনক চিন্তা ও লেখার ওপর নিয়ন্ত্রণ আনা যায়। তারা উত্তরে চীনের 5টি প্রদেশকে নিরপেক্ষ রাখতে চেয়েছিল এবং দক্ষিণ চীনের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করে। হিরোতো সরকারই একটি আইন পাস করে, যার ফলে সেনা ও নৌমন্ত্রীরা কেবল কর্মরত অফিসারদের মধ্যে থেকেই নির্বাচিত হতে পারতেন। এতে সেনাবাহিনীর ওপর সরকারি নির্ভরতা আরও বাড়ে। 1937 সালের নির্বাচনে হায়াশি পরাজিত হলে যুবরাজ কোনোয়ে প্রধানমন্ত্রী হন। তিনি সেনাবাহিনী, রাজনীতি, অর্থনীতি 3টি দিকেই সমন্বয় রক্ষা করতে সক্ষম ছিলেন। রাজনৈতিক দলগুলো তার থেকে উদারপন্থার আশা করছিল, কিন্তু চীন জাপান যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি সেনাবাহিনী ও যুদ্ধবাদদের থামাতে পারেননি। সব কিছু বিচার করে বলা যায় 1930 আর 40-এর দশকে জাপানের সমরবাদে উত্থান কেবল একটি সাময়িক রাজনৈতিক পরিবর্তন ছিল না, বরং তা ছিল এক গভীর সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত রূপান্তরের ফলাফল। গণতন্ত্র উদারনীতির ভিত্তি তখনও জাপানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, যার সুযোগ নিয়ে জাতীয়তাবাদী চেতনা ও সামরিক গৌরবের আহ্বানে সেনাবাহিনী ধীরে ধীরে রাজনীতির মঞ্চ দখল করে নেয়। অভ্যন্তরীণ দুর্বলতা, আন্তর্জাতিক মহলের নিঃসঙ্গতা আর চরম দেশপ্রেমের নামে পরিচালিত প্রচারণা সাধারণ মানুষকে সামরিক শক্তির ওপর ভরসা করতে শেখায়। উদারপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের কণ্ঠরোধ করা হয়। ভিন্ন মতকে দেশদ্রোহিতার সঙ্গে এক করে দেখা হয়।
এবং সেনাবাহিনীকেই রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষাকারী হিসেবে উপস্থাপন করা হয়। এইভাবে ধাপে ধাপে জাপানে এমন এক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় যেখানে যুদ্ধ, আগ্রাসন, সাম্রাজ্যবাদ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। ফলে জাপান একটি ফ্যাসিবাদী ও সামরিকতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, যার প্রভাব শুধু দেশের ভিতরেই নয়, সারা এশিয়া মহাদেশেই ছড়িয়ে পড়ে এবং যা অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দেয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের এক্সামের আগে ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।